Assalamualaikum everyone. Welcome to my channel Mission DMC with সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আমার এই চ্যানেল থেকে মূলত আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, পাশাপাশি যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বিভিন্ন চ্যাপ্টার, পাশাপাশি বিভিন্ন সাবজেক্টের কন্টেন্টসগুলো আমি কিভাবে পড়তাম সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে পড়ানোর ট্রাই করছি। তো সেটারই ধারাবাহিকতায় মূলত গতদিন আমি হাইড্রা পড়িয়েছিলাম পার্ট 1 এবং আজকে আমি হাইড্রার বাকি অংশটুকু শেষ করে দিব। তো আমার চ্যানেলটা যারা নিয়মিত ফলো করো তাদের জন্য আমি বলবো যে তোমাদের এখানে প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিওই তোমরা বোথ এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য পেয়ে যাবা। আমার চ্যানেল থেকে, আমার ইনস থেকে আমি যতটুকু সম্ভব তোমাদের জন্য এটা করব। কিন্তু তোমাদের দিক থেকে তোমাদের যেটা করতে হবে সেটা তোমাদের নিজস্ব যে বোর্ড বই সেটা তোমাদের সাথে রাখতে হবে। পাশাপাশি কিছু কালারিং পেন এবং স্টিকি নোট সাথে রাখতে হবে। আমি আমার বই থেকে দাগিয়ে যেগুলো ইম্পর্টেন্ট এইচএসসির জন্য এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেগুলো পড়িয়ে দেব। বিভিন্ন নেমোনিক্স যেগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করতাম সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব। সো তোমরা সেগুলো বইয়ে যদি ফাঁকা জায়গা থাকে আমার মতো তাহলে ওখানে লিখে নিবা, আর যদি বইয়ে জায়গা না থাকে তোমরা স্টিকি নোটে লিখে সেই তথ্যগুলো লাগিয়ে রাখবা। তাহলে রিভিশনের সময় কি হবে, এক ঝলক তোমরা যখন রিভিশনের সময় সেগুলো দেখবা তোমাদের দেখা যাবে যে পড়াটা অনেক গোছানো হয়ে যাবে। ঠিক আছে? আর জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু পড়াটা গোছানো ওয়েতে করা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি এলোমেলো ভাবে এই পড়াটা পড়ি তাহলে কিন্তু আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে অন্তত কিন্তু ভালো মার্ক ক্যারি করা কখনো সম্ভব না। সো চলো আমার বই থেকে আমি হাইডার পরের অংশটা কিভাবে পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো আমি একটু দেখিয়ে দেব। তাহলে এর আগ পর্যন্ত আমরা আজকে পড়েছিলাম গত ভিডিওতে। এই ভিডিওতে আমি হাইডার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া, ফিডিং অ্যান্ড ডাইজেশন অফ হাইড্রা, এইটা তোমাদের পড়াবো। এখান থেকে মূলত হাইড্রাটা আজকে শেষ করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আমাদের এখানে দেখো হাইড্রার খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়ার প্রথমেই যদি দেখো একটা বড় সংজ্ঞা দেওয়া আছে। কিসের সংজ্ঞা বলো তো? এটা পুষ্টির সংজ্ঞা দেওয়া আছে। আমাদের যেটা জানতে হবে, এই পুষ্টির সংজ্ঞাটা কিন্তু আমাদের কোথাও আসে না। এটা ক নাম্বারের কোশ্চেনেও আসে না, কোনো এমসিকিউতে তো আসবেই না। সো আমাদের এইটা পড়ার দরকার নেই, এটা জাস্ট তুমি একবার রিডিং দিলে পারবা। আমাদের কোনটা জানতে হবে, দেখো আমার বইয়ে লেখা আছে হাইড্রার খাদ্য। আরেকটা কথা আমি বলিনি, আমি যখন পড়াবো তখন আমার বইয়ের আশেপাশে দেখবা যে ফাঁকা জায়গায় অনেক কিছু লেখা আছে। এর মধ্যে কিছু আছে নেমোনিক্স, কিছু আছে এক্সট্রা রাইটারের ইনফো। ঠিক আছে? তো আমি কি করতাম, আমার বইয়ে এক্সট্রা কোনো রাইটারের ইনফো থাকলে সেটা ফাঁকা জায়গাতে লিখে রাখার ট্রাই করতাম। এবং দেখো পাশে লেখা আছে ম্যাথস 17-18, মানে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18-তে এসেছে। এইভাবে সেটাও যদি এসে থাকতো আমার বইয়ের সাইডে লেখা থাকতো। আবার দেখো গ ঘ লেখা আছে যে এই জিনিসটা এইচএসসির গ এবং ঘতে আসতো। তাহলে সবকিছু গোছানো এতে আছে। কিন্তু আমি মূলত যে এক্সট্রা ইনফোগুলা সেগুলো যখন লেখা থাকবে আমার বইয়ের পাশে আমি কিন্তু সেগুলোকে পড়ানোর ট্রাই করব না, কারণ আমি এখানে আজমল স্যারের বইটাকে মেইন প্রায়োরিটি দিয়ে পড়ানোর ট্রাই করব। এবং পরবর্তীতে যখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াবো আলাদা প্লেলিস্ট আকারে আমি অন্যান্য রাইটারের যে ইনফোগুলো আছে সেগুলো আলাদাভাবে আমি পড়াবো। ঠিক আছে? আজকে আমি আজমল হাসান স্যারের ইনফোগুলাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিব এবং পাশাপাশি আমি বলে দিব যে কোনটা তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা আসো তাহলে হাইড্রার খাদ্যের মধ্যে দেখো লেখা আছে হাইড্রার খাদ্য। হাইড্রা আমরা আগের অংশগুলোতে পড়ে এসেছি যে হাইড্রা কিন্তু জলজ প্রাণী। তার মানে কি ও এই যে দেখো লেখা আছে জলজ প্রাণীকে, তার মানে কি ও মাংসাশী বা কার্নিভোরাস। ঠিক আছে? ও কিন্তু মাংস খেতে পছন্দ করে। এখন দেখো এখানে লেখা আছে যে পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, তারপরে অন্য রাইটারের বই লেখা আছে রোটিফার, এগুলা খায়। মানে সন্ধিপদী ছোট ছোট কৃমি, খন্ডায়িত প্রাণী, মাছের ডিম।
তোমাদের কি জানতে হবে? হাইড্রার খাদ্যগুলো জানতে হবে। কেন? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন একবার হয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। অনেক সময় এরকম প্রশ্ন হয়, নিচের কোনটি হাইড্রার খাদ্য নয়? ঠিক আছে, দিয়ে অনেক প্রশ্ন যেমন ছোট ছোট ঘাস দেওয়া থাকতে পারে। ধরো বলা হলো যে সাইক্লোপস, ড্যাফনিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কৃমি এবং ছোট ছোট ঘাস, কোনটা হবে? ছোট ছোট ঘাস। এটা কখনো হাইড্রার খাদ্য না, কারণ হাইড্রা হচ্ছে কার্নিভোরাস। ওকে, আচ্ছা এরপরে আসো, প্রধান খাদ্য কি? এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ওর প্রধান খাদ্যটা কি। ওর প্রধান খাদ্য হচ্ছে কি বলতো? ক্রাস্টাসীয় সন্ধিপদী। ক্রাস্টাসীয় সন্ধিপদী। সন্ধিপদী কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা। ঠিক আছে। গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। গ্লুটাথিয়ন, সেই প্রাণীগুলাকে অস্বীকার করতে উদ্বুদ্ধ হয়। গ্লুটাথিয়ন, এটুকু মনে রাখলেই এনাফ। এরপর দেখো, শিকার ধরার কৌশলটা অনেক সময় গ এবং ঘতে এসে যায়। এই যে আমার বইতে লেখা আছে গ এবং ঘ। দেখো, ও সূত্র নিক্ষেপ করার কৌশলটা কি? ও হচ্ছে একটা সূত্র নিক্ষেপ করে একটা শিকারকেই দেখো পেঁচিয়ে ধরেছে। এরপর ও ওর ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাকের মধ্যে সেটা প্রবেশ করাবে এবং তারপর হচ্ছে বহি পরিপাক, অন্তঃপরিপাক, এগুলার মাধ্যমে তার হচ্ছে পরিপাক হয়ে যাবে। এইটাই ওর হচ্ছে মূলত শিকার ধরার কৌশল। এখন দেখো, এখানে ওইগুলাই লেখা আছে যে ও ভলভেন দিয়ে জড়িয়ে ধরবে, গ্লুটিনাইন গুলো আঠালো রস ক্ষরণ করবে। আমরা কিন্তু এর কাজগুলো পড়ে এসেছিলাম। ঠিক আছে, নেমাটোসিস্টের কাজগুলা, বিভিন্ন নেমাটোসিস্টের প্রকারভেদ, কাজ, সবকিছু কিন্তু আমরা পড়ে এসেছি। তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখোনি, অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে আসবা। ঠিক আছে, এগুলা কিন্তু একটা ভিডিও আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। তুমি একটাকে স্কিপ করে আরেকটা পড়তে গেলে এগুলা কিন্তু বুঝবা না। আচ্ছা, তারপরে আসো, তৃণটিল ধরনের নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে। বলো তো, হিপনোটক্সিনে কোন কোন উপাদান থাকে? ইয়েস, হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন আর ফেনল দিয়ে গঠিত। আচ্ছা, এরপর আসো, গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাসের সিক্ত এবং হাইপোস্টোম ও দেহপ্রাচীর সংকোচন প্রসারণের ফলে সিলেন্ডারনে এসে পৌঁছায়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ও কি কি খায় সেটা আমরা জানলাম। এরপর ও কিভাবে ওই খাওয়ার জন্য যে শিকারটা সেটা ধরলো সেটাও কিন্তু আমরা এই পৃষ্ঠায় জানতে পারলাম। তাহলে আমি এই পৃষ্ঠায় যে জিনিসগুলো মার্কিং করে রাখছি এবং যে জিনিসটা বললাম যে ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে, সেই জিনিসটা কিন্তু তোমরাও একটু ভালো মতো পড়ে ফেলবা। মুখস্থ না, আমি বুঝাই দিলাম, তোমরা আরেকবার জাস্ট পড়ার ট্রাই করবা। ঠিক আছে। আচ্ছা আসো, তারপরে হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, এইটা আমি এখান থেকে রিডিং পড়ার পক্ষপাতী না। আমি কখনো এখান থেকে রিডিং পড়তামও না। আমি যখন রিভিশন করতাম এটা এইভাবে পড়তাম না। আমি কি করতাম? আমি ডিরেক্ট এই ছকে এসে পড়তাম। তোমরা জাস্ট এখানে হচ্ছে একটা ক্রস মার্ক বা এইভাবে দিয়ে রাখো যে এটা আমি জাস্ট একবার রিডিং পড়বো, পরের বার যখন আমি পড়তে যাব আমি কখনোই কিন্তু এটাকে আবার রিভিশন করার ট্রাই করব না। ঠিক আছে, ওটা কিন্তু টাইম লস হবে। আমরা এই দুইটা পার্থক্যের মধ্যে কিন্তু সব অলরেডি জেনে যাব। তবে একটা জিনিস কিন্তু আমরা জানতে পারবো না, কি বলতো? সেটা হচ্ছে, দেখো, বহিঃকোষীয় পরিপাক, সেখানকার একটা ইংলিশ ওয়ার্ড আছে এক্সট্রা সেলুলার ডাইজেশন, এবং যেটা অন্তঃকোষীয় সেটা কিন্তু ইন নট ইন্টার ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ঠিক আছে, আর এটা নট আন্ত, এটা কিন্তু অন্ত। এই এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ছোট ছোট জিনিসগুলা থেকে অনেক কনফিউজিং কোয়েশ্চেন তোমাদেরকে করে দিবে। তোমরা বই ঠিকই পড়ে যাবা, কিন্তু আলটিমেটলি কি হবে? দেখা যাবে যে পরীক্ষায় রং অ্যান্সার করে দিয়ে আসছো। তো আমরা যখন পড়বো একটু চোখ কান খোলা রেখে এগুলো পড়া ট্রাই করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি মার্কিং করে দিই। আরেকটা জিনিস আমি বলবো যে তোমরা যখন এরকম কোনো পার্থক্য পড়বা, ঠিক আছে, পার্থক্য পড়ার সময় আমরা কয়টা সাইড পড়বো বলো তো? সব সময় এক সাইড পড়ার ট্রাই করবো, কারণ দুই সাইড পড়াটা হচ্ছে আমাদের জন্য টাইম ওয়েস্টিং। দেখো, আমরা পড়বো হচ্ছে বহিঃকোষীয় পরিপাক মানে কি? বহিঃকোষীয় পরিপাক মানে হচ্ছে এটা কোষের অভ্যন্তরে সংগঠিত না হয়ে দেহাভ্যন্তরে হবে। কোষের অভ্যন্তরে না, কিন্তু দেহের অভ্যন্তরে। ঠিক আছে, আর এটা হচ্ছে কোষেরই অভ্যন্তরে হবে। তারপরে দেখো, এটা হচ্ছে নির্দিষ্ট পথে খাদ্য গৃহীত হয়। এটা ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস এবং ব্যাপন প্রক্রিয়ায় গৃহীত হয়। এখানে দেখো সিলেন্টেরনে অবস্থান করে, আর এটা হচ্ছে খাদ্য গহ্বরের ভেতরে অবস্থান করে। এটা গ্রন্থিকোষ থেকে এনজাইম ক্ষরিত হয়, এখানে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত হয়। এখানে কোষ কর্তৃক শোষিত হয়, আর এখানে হচ্ছে কোনো পরিবহন ঘটে না, খাদ্যের সার বস্তু শোষণ হয়।
ঠিক আছে। আর এখানে হচ্ছে নালীপথে নিক্ষিপ্ত হয়, এটা হচ্ছে টিস্যু রসে নিক্ষিপ্ত হয়। তাহলে তোমরা জাস্ট যে এইখানে পার্থক্য করার জিনিস ওইটাও হচ্ছে তোমাদের এই মূল যে কিওয়ার্ড গুলা সেগুলো দাগায় রাখতে হবে, জাস্ট ওগুলা পড়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমি যেগুলো দাগায় রাখলাম সেগুলো পড়ে দেবো। আমি এই বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাকটা একটু বিস্তারিত ডিপলি আমি পরের পৃষ্ঠাতে গিয়ে বুঝাই দিচ্ছি। দেখো এখানে ইন্ট্রা দুই ধরনের দেখো লেখা আছে। সেটা হচ্ছে তুমি যখন বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাকটা, এখানে দেখো একটা সুন্দর কিভাবে দেওয়া আছে দেখো, পার্থক্য কিন্তু তোমাকে জাস্ট একবার দেখলেই দেখো হয়ে যাচ্ছে। এটা কোথায় ঘটে? সিলেন্টেরনে। আর এটা কোথায় ঘটে? কোষের ভেতরে। এটা গ্রন্থি এবং ফ্লাজেলীয় কোষ সাহায্য করে, এখানে ক্ষণপদ এবং গ্রন্থি কোষ সাহায্য করে। এই বহিঃকোষীয়তে হচ্ছে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে পেপসিন, আর অন্তঃকোষীয়তে গিয়ে শর্করাতে গ্লুকোজ, পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিড, লিপিডকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এবং হাইপোস্টোম দিয়ে হচ্ছে নিষ্কাশন ঘটে, আর এটি হচ্ছে দেহের বাইরে বের করে দেয়। তোমরাও এইভাবে তোমাদের মতো করে লিখে রাখবা, লিখে রেখে হচ্ছে ওই লাস্ট টাইমে যখন রিভাইজ করবা তখন এটা জাস্ট পড়ে যাবা, দেখবা যে অনেক কিছুই সহজ হয়ে গেছে। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসে এসেছি, বলো তো এটা কি? এটা হচ্ছে হাইডার চলন। হাইডার চলন থেকে কিন্তু তোমার যেমন এমসিকিউ কোশ্চেন হয় তেমন রিটেন কোশ্চেন হয়, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো হাইডার চলনে এখানে অনেক কিছু লেখা আছে, যে হাইডা অধিকাংশ সময় মাটির নিচে যে মজ্জিত অবস্থায় থাকে, নেমাটোসিস, মানে এগুলো দেখবা যে সবকিছু আমরা পূর্বে ওর যা আলোচনা করেছি সবকিছু এর মধ্যে আছে। জাস্ট রিডিং, এটুকু জাস্ট লিখে রাখবা রিডিং। এটুকু রিডিং একবার পড়বা, পরের বার যখন রিভিশন করবা এটুকু পড়ার দরকার নাই। আমরা ডিরেক্ট চলে যাব কোথায়? ডিরেক্ট চলে যাব হচ্ছে লুপিং। দেখো লুপিং এর ল, এটা হচ্ছে স্ট্রেট লাইন বা সরল পথে যেতে, এবং এটা হচ্ছে লম্বা দূরত্ব, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইডা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়। এখন কথা হচ্ছে লম্বা দূরত্ব, এটা তো দেহের অর্ধেক দূরত্ব যাইতে পারে, তাহলে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য মানে কি? আসলে এখানে লম্বা দূরত্ব বলতে তোমার বোঝানো হয়েছে যে বেশি দূর যাইতে হলে, যখন হাইডার দেখতে হচ্ছে যে অনেক দূর যাইতে হবে তখন ও আস্তে আস্তে এই লুপিং চলনের মাধ্যমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু এর কিন্তু দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে এই লুপিং চলনে। আর এটা দেখবা যে অনেকটা হচ্ছে ওই যে আমরা দেখি না যে যোগ যেভাবে যায়, একবার হচ্ছে সংকোচন, একবার প্রসারণ, এইভাবে যে সামনের দিকে যায় না, ওইটা হচ্ছে ও ওইভাবে যায়, এই জন্য এটাকে বলা হয় জোকা চলন বা শুঁয়োপোকা চলন। শুঁয়োপোকা কিন্তু এইভাবে চলাচল করে, এবং দেখবা এইটা যখন চলাচল করছে তখন এর একটা মাত্র লুপ সৃষ্টি হয়। ওকে, তাহলে এখান থেকে আমি যে জিনিসগুলা বললাম, চারটা ইনফরমেশন আমি বললাম, যে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য, তারপরে হচ্ছে একটা মাত্র লুপ সৃষ্টি করে, একে জোকা চলন বলে, অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এটুকু জানলে এনাফ। এখন এটা কিন্তু গয়ের জন্য বা ঘয়ের জন্য আসে, দুইটাই আসে, লুপিং এবং সামারসল্টিং দুইটাই আসে। তো তুমি গয়ের জন্য কি করবা? এই জিনিসটা একবার রিডিং দিবা, আমি যে তথ্যগুলা বললাম এটা কিন্তু মাস্ট থাকতে হবে তোমার কথার মধ্যে। এবং এগুলা লেখার পরে তুমি কি করবা? এটা লেখার পরে তুমি হচ্ছে আহ দেখবা যে হচ্ছে আহ এই চিত্রটা দিতে হবে, ঠিক আছে, চিত্রটা দিতে হবে। এখন ওই যে আমি এর আগেও বলেছি যে হচ্ছে আমার কিন্তু বায়োলজিতে 98% মার্ক ছিল, ঠিক আছে। তার মেইন কারণটা ছিল আমি গ এবং ঘতে সব সময় ডায়াগ্রাম ড্র করার ট্রাই করতাম। তো তুমি একটা হাইড্রা এঁকে দিলা এইভাবে, হাইড্রা আঁকানোর পরে তুমি হচ্ছে ওর একটা লুপ দিয়ে দিলা, এটা কিন্তু খুব বেশি কঠিন না, এবং এই জিনিসগুলো লিখে দিলা। তুমি এর ভেতর যাই লেখো, তুমি যদি এই ডায়াগ্রামটা ড্র করো টিচার কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। সো আমাদের কিছু ট্রিপস এন্ড ট্রিক্স দিয়ে, অর্থাৎ স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু পড়াশোনা করতে হবে। এখন আসো সমারসল্টিং যদি বলি, আমরা এটাকে কি বলি বলতো? ডিগবাজি চলন। এটা দ্রুত চলন প্রক্রিয়া, মানে ও দ্রুত যেতে পারে এই চলন প্রক্রিয়া, কিন্তু ও কিন্তু সংক্ষিপ্ত দূরত্ব অতিক্রম করার জন্য এই হচ্ছে সমারসল্টিং ব্যবহার করে, ঠিক আছে। শতে এটা শতে সাধারণ, শতে সংক্ষিপ্ত দূরত্ব, শতে সমারসল্টিং, সবকিছু শ দিয়ে হয়ে যাবে। ভেতরে পড়বা, দেখবা যে হচ্ছে লুপিং চলনের সাথে কিছু কিছু পার্থক্য আছে। পরের পেজে আমরা হয়তো পার্থক্যগুলাও জানবো ওর। দেখো সবগুলা চলনই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউতে এই চলনগুলা এসে যায়। আমরা সবগুলা চলন একটু একটু করে
দেখো, দেখি। আচ্ছা, দেখো, ওই যে ওইটা আমরা পড়ে আসছিলাম, একটা লুপ সৃষ্টি করে, এটা দুইটা লুপ সৃষ্টি করে, এটা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, ওটা ছিল অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এরপর দেখো গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। এই ধরনের প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে হাইডা পদতলের বহিতকীয় কোষগুলোর মাধ্যমে যে ক্ষণপথ বা অ্যামিবয়েড চলন, আমরা চলো ছবিতে দেখিয়ে। অ্যামিবয়েড চলনটা কেমন তোমাদের হচ্ছে, এই দেখো এখানে আমার আঁকানো আছে। হাইডার নিচের দিক থেকে কিছু কিছু পা বের হবে, ছোট 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 পা বের হবে, ওই পা গুলাকে বলা হয় ক্ষণপথ। এটা অনেকটা শামুকের মতো, শামুকের যেমন খোলস থেকে পা বের হয় না, ঠিক তেমনই ভাবে ওর কিছু কিছু ছোট ছোট পা বের হবে, ওইটা দিয়েও সামান্য দূরত্ব ধীর গতিতে যাইতে পারবে। আচ্ছা, এরপর ভাষা। এটা তো কথা দ্বারাই বোঝা যাচ্ছে যে ও একটা বুদবুদ সৃষ্টি করবে, এই দেখো একটা বুদবুদ সৃষ্টি করে পানির মধ্যে নিম্নমুখী হয়ে ভেসে আছে। তারপরে দেখো সাঁতার, এটা তো বুঝাই যাচ্ছে যে হচ্ছে ওর কর্ষিকা গুলো আন্দোলিত করে আস্তে আস্তে মাছের পাখনার মতো, তারপর সাঁতার কাটে। এরপর দেখো হামাগুড়ি চলন। হামাগুড়িটা কি এমন, ও হচ্ছে অনেকটা ওই যে কোনো বস্তুকে আঁকড়ে ধরে, ওকে হেঁচড়ানো চলনও বলা হয়, ঠিক আছে। ও হচ্ছে একবার আঁকড়ে ধরে, ধরে এভাবে সামনের দিকে আরোহণও করতে পারে, আবার অবরোহণও করতে পারে, ঠিক এই দেখো এর হামাগুড়ি আরোহণ অবরোহণ একই। আচ্ছা, এরপর দেখো হাঁটা। হাঁটা মানে কি? হাঁটা মানে ও কর্ষিকাকে পায়ের মতো করে ইউজ করতেছে। এখন দেখো এই ক্ষণপথ সৃষ্টি আর হাঁটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হাঁটা যেটা, সেটা কিন্তু ও হচ্ছে কর্ষিকাকে পায়ের মতো ইউজ করতেছে। আর যেখানে হচ্ছে ক্ষণপথ সৃষ্টি, সেখানে কিন্তু ওর কর্ষিকাকে না, বরং ওই নিচের পাদচাকতি থেকেই কিছু কিছু পা বের হবে। তার মানে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, এগুলা গুলিয়ে ফেললে হবে না। তারপরে দেখো দেহের সংকোচন প্রসারণ মানে হচ্ছে ও দেহকে দ্রুত খাটো লম্বা করতে পারে। তারপরে সাপের মতো চলন, যেটাকে আমরা বলি ক্রম সংকোচন করে করে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ডুবা। ও অনেক সময় কিন্তু হচ্ছে ডুবে গিয়েও চলাচল করতে পারে, কিন্তু এটা কখনোই ও চায় না যে ডুবে গিয়ে চলাচল করতে, এই জন্য এটাকে তার বলা হয় অনিচ্ছাকৃত চলন। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো চলন সম্পর্কে একটা গ্রস ধারণা কিন্তু পেলাম। আমাদের এই মেইন টপিক গুলা জানতে হবে, এবং যে কোনো যদি এরকমও প্রশ্ন হয় গ ঘতে যে হাইডার চলন ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের সবগুলা চলন দিতে হবে, এবং যতটুকু পারো তোমাকে চিত্র কিন্তু ড্র করতে হবে। আচ্ছা চলো, হাইডার চলন শেষ, এরপরে আসো হাইডার লুপিং এবং সমারসল্টিং। এই চলনের ওই যে বললাম যে পার্থক্য, দেখো পার্থক্য আমরা অলরেডি পড়ে এসেছি, যে শতে সমারসল্টিং, শতে সাধারণ এটা কিন্তু দ্রুত গতিতে চলে। তারপরে এটা হচ্ছে ওই যে, যেহেতু লুপিং করতে হবে, তাহলে পাদচাকতির ওপর ভর করে দাঁড়াতে হবে, তারপরে একবার কর্ষিকা দিবে, তারপর দুইটা লুপ সৃষ্টি হবে, দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, এই যে সংক্ষিপ্ত পথ বা অল্প পথ, শতে সমারসল্টিং, শতে সংক্ষিপ্ত পথ। দেখো আমরা সব কিছু পড়ে এসেছি, এক সাইড পড়লেই হবে, আর এক সাইড আমাদের অটো হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো হাইডার। হাইডার কিছু হচ্ছে বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, আমাদের এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট লাইনগুলা জানতে হবে। যে হাইডার শ্বসন হয় কিসের কিসের মাধ্যমে, এপিডার্মিসের মাধ্যমে, গ্যাস্ট্রোডার্মিসের মাধ্যমে। শেষ, তোমরা বাকিটা নিচে রিডিং করে নিবা। আর হাইডার রেচন কি কি বের হয়, অ্যামোনিয়া। হাইডা হচ্ছে অ্যামনোটেলিক প্রাণী, ওকে। অ্যামোনিয়া ওর হচ্ছে প্রধান রেচন বজ্র। তারপরে দেখো হাইডার উত্তেজিতা। হাইডার উত্তেজিতা মানে কি কি কারণে ও উত্তেজিত হতে পারে, দেখো স্পর্শ। হাইডাকে তুমি যদি সূচ দিয়ে হাইডাকে খোঁচা দাও, তাহলে দেখা যাবে ও হচ্ছে একটা রিফ্লেক্স দেখাবে। তারপরে আলো, ও যদি অত্যাধিক অন্ধকার অত্যাধিক আলো কোনোটাই ওর পছন্দ না, ওর একদম একটা যেটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওর জন্য সেই আলো থাকতে হবে। তারপরে ওর জন্য দেখো তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস এর শীতল পানি, 20 ডিগ্রি সেলসিয়াসের শীতল পানি পছন্দ করে, এটা জানতে হবে। ক্ষুধাটা কেমন, ও যখন ক্ষুধার্ত হয় তখন ও হচ্ছে দেহের কোষিকাকে নাড়াচাড়া করতে থাকে, যে দেখে আশেপাশে কোনো শিকার আছে কিনা। আর বৈদ্যুতিক প্রবাহের সময় ও হচ্ছে অ্যানোডের প্রতি বাঁকায়, এইটা কিন্তু জানতে হবে। অ্যানোডের প্রতি ও দেহকে বাঁকাতে পারে। তাহলে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো এখান থেকে জাস্ট আমরা যদি একটু পড়ে নেই, হয়ে যাবে। এটা কিন্তু এমন কোনো আহামরি জিনিস না যে আমাদের মুখস্থ করা খুব বেশি কঠিন। আমাদের কি করতে হবে, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বাছাই করার পরে আমাদের হচ্ছে পূর্বের জিনিসগুলা রিভাইজ করে রাখতে হবে, তাহলে দেখা যাবে দিন শেষে সবকিছুই সহজ। ঠিক আছে, আচ্ছা আসো, হাইডার স্নায়ুতন্ত্র থেকে তেমন কোনো কোশ্চেন এখন পর্যন্ত আসতে দেখা যায় নাই, আসেও না কখনো। তোমরা হচ্ছে রিডিং পড়লেও বুঝতে পারবা যে এখানে স্নায়ু জালক গঠন করে, তারপরে হচ্ছে মেসোগ্লিয়ার উভয় পাশে একটি করে, তার মানে কি মোট কিন্তু দুইটি এই স্নায়ুজালক সৃষ্টি করে। ওর যে স্নায়ুজালক সৃষ্টির মাধ্যমে ওর হচ্ছে সংবেদগুলা প্রেরণ হয়, এটা জানলেই এনাফ।
এরপর আসো হাইড্রার জনন। দেখো হাইড্রা কিন্তু মুকুল উদ্গম করে, এটা আমরা পড়ে আসছি না? প্রথম ভিডিওতে কিন্তু আমি এটা ডিটেইলসে জানিয়েছি। এখন আমরা দেখবো আসলে কিভাবে ও মুকুল উদ্গম করে, কিভাবে ও অযৌন জনন করে, কিভাবে যৌন জনন করে, ঠিক আছে? কারণ একটা প্রাণী যখন তুমি পড়তে যাবা, এর মেইন কিন্তু ও কিভাবে তার বংশধর সৃষ্টি করে এইটা পড়া কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের হাইড্রার জননটা কিন্তু পড়তে হবে। দেখো হাইড্রা একই সাথে অযৌন জনন করে, আবার একই সাথে যৌন জননও করতে পারে। অযৌন জননটা কি, ওর যে মুকুল উদ্গম হয় ওইটাই হচ্ছে ওর অযৌন জনন। এখন আমরা কি জানি যে কাকে অযৌন জনন বলে আর কাকে যৌন জনন বলে? যেখানে হচ্ছে গ্যামেটের দরকারই হয় না সেটাকে হচ্ছে অযৌন জনন বলে। দেখবা তুমি যখন আমি এই অযৌন জননের বিভিন্ন পার্ট পড়াবো, দেখবা যে তুমি এখানে কোনো গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু বা এরকম কোনো কথাই পাচ্ছ না, ঠিক আছে? একদম র্যান্ডমলি একটা বিভাজনের মাধ্যমে দেখা যাচ্ছে যে বংশধর সৃষ্টি হয়ে যাচ্ছে। বাট তুমি যখন যৌন জনন পড়তে যাবা তখন দেখা যাবে যে ওখানে হচ্ছে গ্যামেট কথাটা বারবার আমি রিপিট করব, ঠিক আছে? তখনই বুঝবা ওটা হচ্ছে যৌন জনন। এখন দেখো অযৌন জননে একই কথাই বলা আছে, দেখো যে গ্যামেট উৎপাদন ছাড়াই জনন সম্পাদিত হলে তাকে বলা হয় কি, অযৌন জনন। আর মুকুলোদ্গম আর বিভাজন এই দুইটা হচ্ছে তার অযৌন জনন প্রক্রিয়া আমাদের আসতে পারে, ঠিক আছে? মুকুলোদ্গমটা কিভাবে হয় দেখো, যখন ওই যে আমরা পড়ছিলাম গ্রীষ্মকালে ও যখন অনেক খাদ্য পায়, একদম মোটু হয়ে যায়, তখন দেখা যায় যে ওর হচ্ছে কোনো একটা দেহের অংশ থেকে একটা এই যে এরকম মুকুলের মতো সৃষ্টি হচ্ছে। তারপর দেখা যায় আস্তে আস্তে এটা বড় হয়ে যাচ্ছে, ওর কোশিকা তৈরি হচ্ছে, তারপরে আস্তে আস্তে ওই মুকুলটা পরিণত একটা হাইড্রা হয়ে আস্তে আস্তে এখান থেকে আলাদা হয়ে যায়, হয়ে দেখো একটা শিশু হাইড্রা হয়ে গেল। কি সুন্দর একটা পদ্ধতি! এখানে কিন্তু কোনো গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু কোনো কিছুর প্রয়োজন হয়নি। এটা হচ্ছে মুকুল উদ্গম, মুকুল সৃষ্টির মাধ্যমে কি হইলো, বিভাজন হইলো। ওকে, এখন আসো, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যৌন, ওর হচ্ছে যৌন জনন। তার আগে আমাদের মনে হয় বিভাজনটা জানতে হবে না? এই দেখো